এই তুমি আমাকে একটুও ভালোবাসো না। তোমার বিরহে একটা হাসি খুশি সুন্দরী মেয়ে দিন দিন শুকিয়ে যাচ্ছে, তা কি তুমি জানো? তাই নাকি? আর আমি বুঝি আমার সুন্দরী বউকে ছেড়ে এত দূরে বিদেশে ভালো আছি। আজ এত গল্প করার সময় পাচ্ছ যে? অফিস নেই নাকি? সে কি, ভুলে গেলে? আজ মানডে। ইউএস এর এই দিনটা হচ্ছে উইকলি পাবলিক হলিডে। ও সরি, আমি ভুলে গিয়েছিলাম। এই শোনো না, ভিসার সমস্যা শেষ হয়েছে? না, এম্বাসিতে ঝামেলা চলছে। অস্বস্তিতে ক্রোধ জেগে উঠল পিয়ালির। রাগে গজগজ করতে করতে বলল, প্রায় 2 মাস হতে চললো, আর কতদিন অপেক্ষা করতে হবে? যেটা আমার হাতে নেই সেটা নিয়ে আমার উপর রাগ করার তো কোনো মানেই হয় না। আর তাছাড়া তুমিই বা কেন বাপের বাড়িতে পড়ে আছো? কলকাতায় মা একা একা থাকছে, ওখানে গিয়েও তো মায়ের সাথে কিছুদিন কাটানো যায় নাকি? ক্রোধের আগুনে যেন ঘৃতাহুতি পড়ল বিরাজের কথায়। জ্বলন্ত অগ্নির বিস্ফোরণ ঘটিয়ে পিয়ালির জবাব এলো, আমি তোমাকে আগেই বলেছি, যতদিন না ভিসা পাচ্ছি ততদিন আমি কলকাতায় ফিরছি না। মা বাড়িতে একা আছে। পিয়ালি, বোঝার চেষ্টা করো। মায়ের একাকিত্ব যাতে কম হয় সেই কারণেই এত তাড়াতাড়ি বিয়েতে রাজি হয়েছিলাম। এখন যদি ছেলের বউ থাকতেও মানুষটাকে একা থাকতে হয়, তাহলে তো আমি বলবো যে আমার বিয়ে করাই বৃথা। খেপে গিয়ে শতবুদ্ধি লোপ পেল যেন পিয়ালির। গলায় তেজ ঢেলে আগুন ছড়া কণ্ঠে বলে উঠল, তার মানে তুমি বলতে চাইছো আমি তোমার মায়ের জন্য বিয়ে করে নিয়ে আসা বিনা পয়সার দাসী? এটা কখন বললাম আমি? কিছু কথা বলতে হয় না, এমনিই কথার ভাঁজে বোঝা যায়। তুমি না একটু বেশি বোঝার চেষ্টা করছো আজকাল। তোমাকে আমি জাস্ট বাড়ি ফিরে যেতে বলেছি, আর কিছু তো বলিনি। জানোই তো মায়ের বয়স হয়েছে, এখন এই সময়ে তার কতটা সঙ্গী প্রয়োজন সেটাও নিশ্চয়ই তুমি ভালো করেই জানো। তার একটু কথা বলারও মানুষ প্রয়োজন। তার ছেলের বউ থাকতেও তাকে কেন একাকিত্বে কাটাতে হবে? রাগে ফুঁসতে ফুঁসতে দাঁতে দাঁত চিপিয়ে পিয়ালি বড় বড় করে দম ফেলে বলল, তাই বুঝি? তাহলে এতদিন যখন ছেলের বউ ছিল না তখন একা একা কিভাবে থাকলেন? তখন ওর আর একাকিত্ব লাগেনি? শোনো বিরাজ, আমাকে তুমি আর তোমার মা গ্রামের বোকা অসহায় বেহেনজি খ্যাটে সিরিয়ালের ন্যাকা নায়িকাদের মতো যদি ভেবে থাকো তাহলে বলবো ভুল ভাবছো। আমি পিয়ালি, দ্য হার্ট থ্রোব অফ যাদবপুর ইউনিভার্সিটি। কারো দাসীগিরি করার জন্য আমি তোমাকে বিয়ে করিনি। তাই যত তাড়াতাড়ি সম্ভব মাথায় কথাটা গেঁথে নেবে, ততই আমাকে বুঝতে তোমার সুবিধা হবে। বলে পিয়ালি যোগাযোগ বিচ্ছিন্ন করল। ওদিকে বিদেশের মাটিতে দাঁড়িয়ে থাকা 28 তলা ভবনের বিলাসবহুল অ্যাপার্টমেন্টে নরম বিছানায় বসে বিরাজ আশাহত ছিন্ন ভিন্ন চেহারা নিয়ে মাথার চুলগুলো খামচে টেনে ধরে বসে রইল। আর ভাবতে লাগলো, সে ভুল নাকি এই সম্পর্কটাই ভুল। রাতের আধার কাটতে না কাটতে সজল হাজির হয়েছে কলকাতায় তার দিদির বাড়িতে। তিথি সকালে ঘুম থেকে উঠে যে ভাইকে দেখবে তা মোটেও আশা করেনি। আদরে বিগলিত হয়ে ভাইকে দেখে ধরা কণ্ঠে দোতলার সিঁড়ি বেয়ে দৌড়ে নিচে নেমে এলো। আবেগে আপ্লুত হয়ে জড়িয়ে ধরল সজলকে। দু চোখে তখন অশ্রুরা ভিড় জমিয়েছে। চোখে জল, মুখে হাসি নিয়ে লম্বা প্রায় হাতখানেক উঁচু ভাইয়ের বুকে মিশে গেল সে। বলল, শেষ পর্যন্ত এলি তাহলে, তাও ভাগ্নের খবর পেয়ে। না হলে এবারও ঠিক বাহানা দেখিয়ে মানা করে দিতিস। বলেই ফুপিয়ে কেঁদে উঠল তিথি। এদিকে বোনের আদরে অভিযোগে চোখ দুটো জ্বলে উঠল যেন সজলের। এই দিদিটা তাকে একটু বেশি ভালোবাসে। বয়সে বছর তিনেকের বড় হলেও ভাইকে যেন গোটা ত্রিভুবনের ভালোবাসা দিতে কার্পণ্য করেনি কখনো। ভালো লাগায় ভালোবাসায় গলা ধরে এলো তার। বুকের গভীরতায় জন্মানো আবেগের যন্ত্রণাময় সুখানুভূতির কান্নাটা গিলে নিয়ে বলল, এই তো আমি এসেছি, এবার তো কান্নাটা থামাও। দেখো আমারও কিন্তু কান্না পাচ্ছে। ভাই কাঁদবে সেটা দেখার উদ্দেশ্যে সজলের বুক থেকে মাথা তুলে সরু নজরে তাকালো তিথি। সজল তিথিকে তাকাতে দেখে বলল, কি দেখছিস এমন করে? চোখ সরা, আমার রিজু সোনা কোথায়? তিথির হাসি পেল। সজলের দিকে তাকে ফিক করে হেসে উঠে বলল,
কতদিন তোর কান্না করা দেখি না বলতো বাবু। ছোটবেলায় একটু কিছু হলেই ভ্যা ভ্যা করে কেঁদে ফেলতি। এরপর বড় হয়ে সেই আমার বিয়ের দিন বিদায়ের সময় লাস্টবার কেঁদেছিলি, মনে আছে? আজ আর একটু কাঁদ না রে, দেখে দু চোখ জুড়াই। সজল বোনের দুষ্টুমি ধরতে পেরেই নিজের কাছে থেকে দূরে সরিয়ে পেছন দিকে ঘুরে দাঁড়ালো। সন্তপর্ণে নেত্রকোনায় জমা বিন্দু মুহূর্তে মুছে নিজেকে স্বাভাবিক করে নিয়ে বলে উঠল, শর্ত, কাঁদতে আমার বইই গেছে। এখানে আমি তোর চোখ জোড়াতে আসিনি, আমি আমার চ্যাম্পের জন্য এসেছি। কোথায় আমার রিজু সোনা? কৌস্তব অর্থাৎ তিথির স্বামী ছোট্ট রিজুকে কোলে করে দোতলা থেকে নিচে নেমে এলো। সজলকে দেখে হেসে বললেন, আরে শালাবাবু যে, তা আপনার আসার সময় হলো তাহলে? হ্যাঁ, আপনি তো ডুমুরের ফুল হয়েছেন, দেখা পাওয়াই দুষ্কর। জিজু প্লিজ, এবার তুমিও শুরু হয়ে যেও না। জানোই তো আমি কত ব্যস্ত থাকি, কলেজ, কোচিং, বাবার ব্যবসা সব কিছু আমাকে সামলাতে হয়, তাই সময় হয়ে ওঠে না। মামু, 6 বছরের রিজুর করুণ কণ্ঠের ডাকটা কানে আসতেই সজলের কর্ণ ভেদ করে সোজা হৃদয়ের দরজায় আঘাত হানল। নজর পড়ল একটা ফুটফুটে আদরে মুখ, কাদো কাদো দৃষ্টি, জলে ছলছলে আখি জোড়া নির্নিমেষ তাকিয়ে। যেমন জলবিহীন মিনে ডাঙ্গায় খাবি খায়, ঠিক তেমনি খাবি খাওয়া করুণ দৃষ্টিতে তাকিয়ে আছে রিজু। বুকটা মুচড়ে হু করে উঠল সজলের। দৌড়ে ছুটে সে রিজুকে কোলে তুলে নিয়ে অজস্র চুমুতে ভরিয়ে দিল গাল, নাক, কপাল। তারপর সোফায় বসে প্লাস্টার করা পায়ে আলতো হাত বুলিয়ে বলল, তোমার পায়ের এই অবস্থা কিভাবে হলো চ্যাম্পিয়ন? আমি সাইকেল থেকে পড়ে গেছি। ও মা, সে কি? তুমি ভালো করে সাইকেল চালাতে পারো না? পারি তো, তাহলে পড়ে গেলে কিভাবে? আমি জোরে চালাচ্ছিলাম। সজল সহ তিথি আর কৌস্তবের মুখ হা হয়ে গেছে রিজুর কথা শুনে। তিথি ধমকে উঠল, কি? তুমি জোরে চালাচ্ছিলে? রিজু তোমাকে না, আমি বারবার মানা করেছি সাইকেল জোরে না চালাতে। আমার কথা কেন শোনো না তুমি? দেখলে তো কিভাবে পাটা ভেঙেছে। এখন ব্যথাটা কে পেলে শুনি? তিথি, ওকে বকা বন্ধ করো তো। এমনিতে কাল থেকে কেঁদে যাচ্ছে ব্যথায় বেচারা, তার উপর তুমি আবার বকতেছো না? ছোট বাচ্চাও বোঝে না। তিথি কৌস্তবের কথায় দমে গেল। এদিকে সজলকে জাপটে ধরে রিজু ভ্যা ভ্যা করে কেঁদে উঠল। সজল তাড়াতাড়ি রিজুকে সামলে আদুরে গলায় বলল, আচ্ছা আচ্ছা ঠিক আছে, কেউ আর আমার রিজু সোনাকে বকবে না কেমন? যে বকবে আমি তাকেই বকে দেব, কিন্তু চুপ করো। আর কাঁদে না বাবা, আমার রিজু সোনা তো স্ট্রং বয়, তাই না? তারপর রিজু একটু শান্ত হলে নরম গলায় বলল, আচ্ছা চ্যাম্প, যারা মায়ের কথা শোনে না তাদেরকে কি যেন বলে? একটু অন্যমনস্ক থাকায় রিজু ফট করে বলে উঠল, ব্যাড বয়। তাহলে তুমিও তো তোমার মায়ের কথা শোনোনি, জোরে সাইকেল চালাতে গিয়ে পরে পা ভেঙে ফেলেছো। এখন বলো, তোমাকে আমি ব্যাড বয় বলবো নাকি গুড বয়, বলো। রিজু মামার মুখের দিকে কিছুক্ষণ চেয়ে আবারও মুখ ফুলালো। তারপর কাঁদো কাঁদো সুরে বলল, আমি কি এমনি এমনি জোরে সাইকেল চালিয়েছি নাকি? আমি তো আংরি ছিলাম, তাই জোরে চালিয়েছি। রিজু কখনো ব্যাড কাজ করে না, রিজু গুড বয়। সজল সহ ঘরের প্রত্যেকের চোখ স্থির হলো বিস্ময়ে। এটুকু বাচ্চা ছেলের কি নিয়ে এত রাগ হলো, যার জন্য সাইকেলের ওপর তার রাগ মিটিয়েছে? সজল তিথি আর কৌস্তবের দিকে এক পলক তাকিয়ে রিজুর দিকে আদর দিতে দিতে বলল, বাবা, আমার রিজু সোনার খুব রাগ। আচ্ছা, তা কি নিয়ে তোমার এত রাগ হলো বলো তো? রিজু কাঁদো কাঁদো দৃষ্টিতে মায়ের দিকে তাকিয়ে রইল, কিছু বলল না। সজল রিজুর দৃষ্টি অনুসরণ করে তিথিকে দেখে বলল, কিরে, আমাকে কি তোরা না খেয়ে রাখার প্ল্যান করেছিস নাকি? সজলের কথায় তিথি আর কৌস্তব বেশ অপ্রস্তুত হয়ে পড়ে। আসলে সকাল হতে না হতেই ছেলেটা হাজির হয়েছে, নিশ্চয়ই অনেক ভোরে বেরিয়েছে বাড়ি থেকে। দুজনেই ব্যস্ত হয়ে পড়ল অতিথি আপ্যায়নে। এদিকে দুজনকে দুদিকে ব্যস্ত হয়ে গেছে দেখে সজল রিজুর কানে ফিস ফিস করে বলল, চ্যাম্প, এবার বলো তুমি কি নিয়ে এত রাগ করেছিলে? মা কি বকেছে? ছোট আয়তনের তুলতুলে হাত দিয়ে নিজের মুখটা ভালো করে ডলে মুছে নাকটা টেনে রিজু
অভিযোগের ঝুলি খুলে বসলো মামার কাছে, হাত দুটো নেড়ে বলতে শুরু করলো। জানো মামু, আমি সেই কবে থেকে বলছি আমার দিদু বাড়ি যেতে ইচ্ছে করছে, মা আমাকে নিয়েই যাচ্ছে না। খালি বলে হসপিটালে কাজ শেষ হলে নিয়ে যাবে, কিন্তু এতগুলো দিন চলে গেছে, মায়ের কাজ শেষ হচ্ছে না। তাই আমি কাল মাকে আবার যখন বললাম দিদু বাড়ি নিয়ে যাবার কথা, মা কি বলল জানো? আগে এক্সাম শেষ করো, তারপর সাবার ভেকেশনে নিয়ে যাব। আচ্ছা মামু, তুমি বলো, আমার তো এক্ষুনি যেতে ইচ্ছে করছে, সামার ভেকেশন পর্যন্ত কি করে অপেক্ষা করব? তাই আমার খুব রাগ হয়েছিল। বলেই আবার কেঁদে উঠল। সজল ভাগ্নেকে কান্না করতে দেখে আলতো হাতে বুকে জড়িয়ে ধরে আদরে চুমুর বর্ষণ করতে লাগলো। সকাল হতে না হতেই মনোরমা ব্যস্ত হাতে রান্নাঘরে ঢুকলেন। পুবের করে ফর্সা হতে না হতে বাড়িতে কুটুম পাখি ডাকছে। ঘুম থেকে উঠে তা কানে ভেসে আসতেই মনের মাঝে অদ্ভুত অনুভূতি খচখচ করতে লাগলো। দুলালবাবু ভোরে উঠে দুধ আনতে পাশে গ্রামে যাওয়ার জন্য বের হতেই পকেটে থাকা বাটন ফোনটা শব্দ করে বেজে উঠল। সাইকেল চালানো থামিয়ে জামার পকেট থেকে ফোনটা বার করে হ্যালো বলতে ওপাশ থেকে ভেসে এলো এক নারী কণ্ঠ। দুলাল, আমি বলছি, তোর শেফালি দিদি কেমন আছিস? প্রাসঙ্গিক অপ্রাসঙ্গিক কথাবার্তা শেষ হতেই ব্যস্ত পায়ে সাইকেল চালিয়ে বাড়িতে প্রবেশ করলেন তিনি। তাড়াহুড়ো করে ডাক পারলেন মনোরমা বলে। স্বামীর গলার ভাত শুনতে পেতেই রান্নাঘর হতে ছুটে বেরিয়ে এলেন মনোরমা। কি হয়েছে, ডাকছো কেন? গ্রামে যাওনি? রান্নাঘরে বেড়ার ফাঁকে আটকানো বাজারে ব্যাগটা নিতে নিতে দুলালবাবু বললেন, আরে বাবা, আমি তো গ্রামেই যাচ্ছিলাম, কিন্তু পথের মাঝে শেফালি দিদির ফোন এলো। দুলালবাবুর মুখের কথা কেড়ে নিয়ে মনোরমা বললেন, সে কি, এত সকালে দিদির ফোন? ও বাড়িতে সব কুশলমঙ্গল তো? আরে বাবা, আমার পুরো কথা তো শোনো। ও বাড়ির সবাই ভালো আছে। দিদি তার ছেলে মেয়ে আর নাতি নিয়ে আসছে। অমিত বাড়ি এসেছে, বললো ছেলের বিয়ে দিতে মেয়ে দেখতে যাবে। মেয়ের বাড়ি নাকি আমাদের পাশের গ্রামে। ওমা, তাই নাকি? তাই বলি, সকাল সকাল কুটুম পাখি ডাকছে, হাত থেকে বাসন পড়ে যাচ্ছে বারে বারে। বলছি, দিদিরা কখন পৌঁছাবে বলেছে? এই তো বললো দুপুরের দিকে। যাই দেখি, দুধ নিয়ে একেবারে মাছ শাক কিনে বাড়ি ফিরবো। বলেই বেরোলেন সম্মুখ উদ্দেশ্যে সম্পাদনের উদ্দেশ্যে। ঘড়ির কাঁটা টিকটিক শব্দে ঠিক 12টার ঘরে পৌঁছাতেই বেলা 10:30টার অ্যালার্মটা শব্দ করে বেজে উঠল। জানালার ফাঁক গলিয়ে দুষ্ট রোদ পৌশালীর চোখে মুখে পড়তেই কপাল কুঁচকে গেল তার। বেড টেবিলের ওপর অ্যালার্ম ঘড়িটা তখনও বেজে বেজে মাথা কপাল খেয়ে ফেলার উপক্রম হয়েছে। ডান হাতের পেলব তালু দিয়ে রোদ আড়াল করার বৃথা চেষ্টা করে শেষমেশ মহাবিরক্তি নিয়ে উঠে বসল মেয়েটা। পাশে টেবিলে বাজিতে থাকা অ্যালার্ম ঘড়িটা হাতে নিয়ে সুইচ অফ করে দিয়ে হাতের মুঠো ফোনটা চেপে অন করলো। কিন্তু যে আশা নিয়ে সে ফোন অন করেছিল সে আশায় ছাই পড়তে দেখে রেগে মেগে একাকার হয়ে ফোনটা ছুঁড়ে মারল বেডের ওপর। কারণ কাল থেকে এই পর্যন্ত এতটা সময় গড়ানোর পর না একটা মেসেজ না একটা কল এলো সজলের। কি এমন দামি জিনিস চেয়েছিল সে? মাত্র তো 8,500 টাকার জিনিস। টাকা না থাকলে তাও হতো হয়তো, কিন্তু থাকতেও দিল না। এইসব ভাবনার মাঝে ফোনটা বিছানার চাদরে ঘষা খেয়ে স্লিপ কেটে ছিটকে গিয়ে পড়ল সাদা পাথরের বাঁধানো মেঝেতে। সাথে সাথে কাচের স্ক্রিনটা ফেটে চৌচির হয়ে গেল। এবার পৌশালীর হাউমাউ করে কাঁদতে ইচ্ছে করছে, কারণ সজলের থেকে পাওয়া প্রত্যাখ্যান আর অপরদিকে রাগের বশে অজান্তে নিজের ক্ষতি করে ফেলল সে। মনে মনে নিজেকে 1000 খানেক গালাগালি দিয়ে পড়ল। শালা আমার কপালটাই খারাপ, যেদিকে হাত দিচ্ছি সেদিকেই গোবর পাচ্ছি ভেবেই নিজের মাথার চুলগুলো নিজেই টেনে ধরল। ঠিক এমন সময় বাইরে থেকে কলিং বেলের আওয়াজ শুনে কিছুটা চমকে উঠল সে। পরক্ষণেই মায়ের গলার ভাঁজ পেয়ে তড়িঘড়ি ছুটে ডাইনিংয়ে এসে দেখল হাতে একটা ছোট পার্সেল নিয়ে পৃথা দেবী দাঁড়িয়ে আছেন। ছোট মেয়েকে দেখে বললেন, এই নে, একটা ছেলে এসেছিল, এই প্যাকেটটা হাতে দিয়ে বলে গেল তোকে যেন দিয়ে দিই। কোন ছেলে? এসেছিল একজন, কি বয় যেন বলে সে, আমি তাকে চিনি না। ওহো, এটা ডেলিভারি বয়, কিন্তু আমি তো কিছু অর্ডার করিনি।
পৌশালী প্যাকেটটা নিয়ে ঘরে এসে উল্টে পাল্টে দেখতে লাগলো। হাতে নিয়েই নানান কথা ভাবতে ভাবতেই ঘরে প্রবেশ করলো। তারপর নিজের কৌতূহলকে চেপে না রেখে ড্রয়ার থেকে কেচি বার করে পার্সেলের খোলটা উন্মুক্ত করতেই চোখ দুটো বিস্ময় স্থির হয়ে গেল। মুখটা হা হয়ে গেল অটোমেটিকলি, কারণ বক্স ভর্তি কালকে সে দামি এডি ডায়মন্ডের সেটগুলো। শুধু একটা নয়, দোকানে যতগুলো সেট সে দেখেছিল তার সব কটাই তার সামনে রাখা। আনন্দে ভয়ে থরথর করে কেঁপে উঠল সে। মনের গভীরে প্রশ্ন জাগলো, কে পাঠালো এমন উপহার? ভাবতে ভাবতে গয়নার প্যাকেটগুলো ঘাঁটাতে লাগলো। এর মধ্যে সেই গহনার প্যাকেটগুলোর নিচে একটা চিরকুট পেতে তা হাতে নিল। তারপর খুলে দেখলো সেখানে গোটা গোটা অক্ষরে লেখা কিছু লোমহর্ষক শব্দগুচ্ছ। সুন্দরী মেয়েদের মুখে শুধুমাত্র হাসি মানায়, রাগ আর কষ্ট নয়। আপনার অচেনা প্রেমিক। ইয়ে মামু, তাড়াতাড়ি গাড়ি ফাঁকাও। ইয়ে। ছোট্ট রিজুর খিলখিল হাসির ফোয়ারা সারা বাড়িতে যেন বহুদিন পর প্রাণ সঞ্চার করেছে। তিথি রান্নাঘরের দরজায় দাঁড়িয়ে এক মনে ড্রয়িং রুমের সোফায় বসা ছেলের হাসি দেখছে। এ যেন চরম চাওয়া পাওয়া এক মায়ের। এক নারীর হৃদয়ে অবস্থিত মাতৃত্বের ঢেউ আছড়ে পড়ছে। চোখের কোণে জমা জলটুকু তড়িঘড়ি করে কারো নজরে আসার আগে মুছে নিল অতি গোপনীয়ভাবে। সত্যি একজন কর্মজীবী মায়েদের পক্ষে ঘর বাহির একত্রে সামলানো যে কতটা কঠিন তা হয়তো বুঝিয়ে বলা মুশকিল। এক্ষেত্রে সবচেয়ে বেশি নিপীড়িত হতে হয় একটা নিষ্পাপ প্রাণকে। তা বাল্যকালের সকল খুশি আনন্দ চাপা পড়ে যায় কোনো এক অদেখা অন্ধকার আবরণের আড়ালে। একাকিত্ব ভরা মায়ের মায়া ভরা আঁচলের ছায়াবিহীন শৈশব জোটে কপালে। সত্যি কথা বলতে আজকালকার দিনে মেয়েরা নিজেদেরকে ঘরের চার দেয়ালের মাঝে আটকে রাখতে চায় না। তাদের শিক্ষা মেধাকে কাজে লাগিয়ে নিজেদের এই সমাজে প্রতিষ্ঠিত করতে চায়, যেটা ভুল কিছু চাওয়া নয়। কিন্তু এইসব চাওয়া পাওয়ার জাতাকলে পিষে ছারখার হয়ে যায় এক টুকরো প্রাণের চঞ্চলতায় ভরা দুরন্ত শৈশব। কি গো, কোথায় হারালে? কৌস্তবের কথায় ভাবনার শহর থেকে ফিরে এলো তিথি। ধরা গলায় বলল, আমরা বোধহয় আমাদের সন্তানকে একটু বেশি প্রেশার দিয়ে ফেলেছি, তাই না? এভাবে কেন বলছো তুমি? আমরা আমাদের কর্মজীবনের বাইরে যতটা সময় পাই পুরোটাই তো রিজুকে দিয়ে থাকি। তাছাড়া আমাদের প্রফেশনটাই তো এমন যেখানে হুটহাট করে ইমার্জেন্সি চলেই আসে। মনের মাঝে চেপে রাখা কষ্টগুলো দীর্ঘশ্বাস হয়ে বেরিয়ে এলো তিথির বুক চিরে। জলে ছলছলে আখি জোড়া মেলে তাকালো কৌস্তবের দিকে। গলায় একরাশ আক্ষেপ ঢেলে বলল, জানি একজন ডাক্তারের দায়িত্ব কতটা, তবুও একজন ডাক্তার হওয়ার পাশাপাশি আমি একজন মা। আমি বোধহয় আমার সন্তানের দায়িত্বটা ঠিকঠাকভাবে পালন করতে পারছি না। না হলে তুমি ভাবো আমার 6 বছরের বাচ্চাটা ঠিক কতখানি মানসিকভাবে হ্যাম্পার হলে অতটা রাগ জমিয়ে এমন একটা দুর্ঘটনা ঘটাতে পারে। আমি আর ভাবতে পারছি না প্রস্তব, আমি ভেতরে ভেতরে শেষ হয়ে যাচ্ছি। মনে হচ্ছে সমস্ত দায়িত্ব এক লমাই ছেড়ে ছুড়ে আমার বাচ্চাটাকে বুকের মাঝে জড়িয়ে ধরে বসে থাকি, তার সব বায়না শুনি, সব আবদার পূরণ করি। বলেই কেঁদে ফেলল তিথি। কৌস্তব এক হাতের বাহু ডোরে প্রিয় স্ত্রীকে আবদ্ধ করে কপালে চুমু আঁকলো। মাথায় হাত বুলিয়ে আদর করে দিতে দিতে বলল, শান্ত হও প্লিজ। রিজু ছোট মানুষ, ও হঠাৎ হঠাৎ বায়না ধরবে, এটা স্বাভাবিক। সব বায়না যেমন পূরণ করা যায় না, ঠিক তেমনই সব বায়না ইগনোরও করা যায় না, ঠিক আছে? আমার মনে হয় আমাদের সজলের প্রস্তাব মেনে নেওয়া উচিত। কিন্তু আমার 2 সপ্তাহের শিডিউল রেডি করা, ইভেন সার্জারির ডেটও নেওয়া হয়ে গেছে। আমাকে ছাড়া রিজু কিভাবে যাবে? শান্ত হও। আমাদের ছাড়াও যদি বাড়িতে আয়ার কাছে ছোট থেকে থাকতে পারে তাহলে তোমার মা বাবার সজলের কাছেও থাকতে পারবে। কিন্তু কোনো কিন্তু নয়। একবার রিজুর দিকে তাকিয়ে দেখো, কাল থেকে যে ছেলেটার কান্না আমরা দুজনে মিলে থামাতে পারিনি, আজ সেই ছেলে সজলের কাছে গিয়ে কেমন মাত্র কয়েক ঘন্টা সুস্থ আর প্রাণবন্ত হয়ে গেছে। দেখছো তুমি? ওর এই মুহূর্তে মেডিসিন আর রেস্টের পাশাপাশি মন ভালো করার জন্য কাউকে প্রয়োজন। সেটা সজলের চেয়ে বেটার আমি কাউকে দেখছি না, ইভেন তোমাকে বা আমাকেও না। একবার ছেলের দিকে তাকিয়ে দেখো কি আনন্দ পাচ্ছে সজলের সাথে ভিডিও গেম খেলে।
তোমার কি মনে হয় না আমরা বহুদিন পর আজ রিজুর প্রাণ খোলা হাসি দেখলাম? তিথি চুপ করে শুনল সব কথা, সেই সাথে বুঝতেও পারল। তারপর মাথা নাড়িয়ে সম্মতি জানালো। মনোরমা খোয়ার থেকে বড় বড় দুটো মোড়ক ধরে তাদের পায়ে দড়ি দিয়ে বেঁধে ঝুড়ি চাপা দিয়ে ঘরে এসে হাঁক ছেড়ে ডেকে বললেন, অভি, বাবা একটু নিচে আয় তো। অভি মায়ের ডাক শুনে তড়িঘড়ি করে ছুটে এলো নিচে। সদ্য ঘুম থেকে উঠে এসেছে সে। রাতভর পড়ায় ডুবেছিল, ঠিক যে পড়ার মাঝে ডুবছিল তা বলা যায় না। ডুবেছিল আর একজনের চিন্তায়। আজকাল অহরহ যার দুধর্মনীয় আবির্ভাব ঘটে তার মস্তিষ্কে, অকেজ বানিয়ে দেয় বুদ্ধি, সাপ্লাই করা বিশেষ ইউনিটটিকে। বইয়ে লেখা অক্ষরগুলো গুলিয়ে কোথায় যেন হারিয়ে যায়। তার বদলে চোখের পর্দায় ভেসে ওঠে ওই কোমল স্নিগ্ধ মুখের চাহনি। বুকের মাঝে দৌড়ে চলা যন্ত্রটাও আজকাল ওই একজনের নামই জপে। উফ, কি জ্বালা! ইদানিংকালে ভীষণ নির্যাতন চালাচ্ছে সে। কাল রাতে ফাঁকি দিয়ে পড়ার বাহানা দেখিয়ে ননদিনীর সাথে জোট বেঁধে গোটা রজনী পার করেছে। একা একা কাটাতে হয়েছে নিষ্ঠুর নিশি। সন্ধ্যার পর আর এ মুখ হয়নি মেয়েটা। সে কি লজ্জা পেয়েছে নাকি রাগ করেছে অভির জানা নেই। চেয়ারে বসে বসে পড়ার ফাঁকে খোলা দরজায় নজর বলে অপেক্ষায় কাটিয়ে দিয়েছিল অর্ধ বিভাবরী। তবুও সে শুভ্র আননের দর্শন মেলেনি। চিন্তার ভাবনায় নিজেকে হারিয়ে বেচারার বেহাল দশা। উস্কো খুস্কো চেহার নিয়ে মায়ের সামনে দাঁড়াতে মনোরমা মায়া ভরা দৃষ্টিতে ছেলের দিকে তাকালেন। মনে মনে বললেন, আহারে আমার সোনা, সারা রাত পড়াশোনা করে চোখে মুখের কি অবস্থা করেছে। কিন্তু মুখে কিছু বললেন না। তার বদলে মাথায় হাত বুলিয়ে বললেন, উঠেছিস বাবা? মোরগ দুটো একটু কেটে রেডি করে দিবি? তোর বড় পিসি, রিনি, অমিত ওরা সবাই আসছে। তুই তো মনে হয় রিনির ভাইকে দেখিসনি, তাই না? অমিতও আসছে নাকি? ও সৌদি থেকে কবে ফিরলো? তা তো জানি না, আসলে শুনে নিস। তুই একটু আমাকে কাজটা করে দে বাপ আমার। ওরা কখন আসবে? হাতের গামলাটা রান্নাঘরের দাওয়ায় রেখে মনোরমা কোমর ধরে খানিক ঝিরিয়ে বলল, তোর বাবাকে সকালে ফোন করে বলেছিল দুপুরের আগেই ঢুকবে, মেয়ে দেখতে যাবে। কালোপুরের মেয়ে তো তোর বাবা তো যেতে বলেছে। আচ্ছা। বলেই মায়ের কাজে সাহায্যের জন্য অভি এগিয়ে চলল বাড়ির পেছনে। ওহ আরশি, তুমি সত্যি বলো, এই গয়নাটা বেশি সুন্দর নাকি তোমার বুকে ফুলে ওঠা ওই চেহারাটা বেশি সুন্দর? বলো বলো। বলেই নিজেই নিজেকে দেখে আনমনে হেসে উঠল পোষালি। তারপর বিভোর হয়ে ভাবতে লাগলো কে সে গোপন প্রেমিক পুরুষ যে কিনা তার জন্য কমপক্ষে 50,000 টাকার উপহার পাঠিয়েছে। এরই মধ্যে বিছানায় রাখার ফোনটা শব্দ করে বেজে উঠল। দেখলো খুদে বার্তা এসেছে কোনো এক অপরিচিত নাম্বার থেকে। মনের মাঝে হঠাৎ করে বিদ্যুৎ চমকে উঠল যেন পৌশালীর। মনটা বলে উঠল সে নয়তো। দূর দূর বুকে শুকনো ঢোক গিলল কয়েকটা। তারপর কাপা হাতে সেটা ওপেন করতে ভীষণভাবে আশাহত হলো, কারণ মেসেজটা সিম কার্ড কোম্পানির তরফ থেকে পাঠানো হয়েছে। গালে হাত দিয়ে জানালা দিয়ে দূরে দৃষ্টি মেলে তাকালো সে। মনে মনে বলে উঠল, কে গো তুমি, যার কাছে আমি এত দামি? সকালের মিষ্টি রোদের এক ফালি কিরণ জানালার ফাঁক গলিয়ে প্রবেশ করলো শ্রাবণীর হলুদ বরণ অঙ্গে। পালঙ্কে পিঠ ঠেকিয়ে সে ভোর থেকে বসে আছে মেয়েটা। আঁখি দুটি ঈষৎ রক্তবর্ণ, দুটি গালে মেদুল লালিমা। সেই সন্ধ্যার ঘটনা স্মৃতিতে ভাসতেই সর্বাঙ্গে শিশিরে শিহরণ তড়িৎ প্রবাহের ন্যায় বয়ে চলেছে। কেটেছে নিদ্রাবিহীন বিভাবরীর। অসামান্য প্রণয় পিপাসা জ্বালিয়ে পুড়িয়ে শেষ করে দিয়েছে তাকে গোটা নিশি। ইস, প্রণয় পুরুষের স্পর্শ বুঝি এত জ্বালাময়ী হয়? পলকে নয়ন দুটি চাপটে বন্ধ করে নিল শ্রাবণী। হাঁসফাঁস করে উঠল অসহ্য উষ্ণতায়। গলবিল শুকিয়ে মরুভূমিতে পরিণত হচ্ছে বারে বার। যখনই স্মৃতিতে ভাসছে সে প্রাণঘাতী শ্যামসুন্দর পুরুষটির উষ্ণ নিঃশ্বাসের পরশ। উন্মত্ত শীতল কোটি দেশে তার তপ্ত স্পর্শ। মাতাল কণ্ঠে উচ্চারিত শব্দের ঝঙ্কার। শ্রাবণীর অধর জুড়ে ছড়িয়ে পড়ল তৃপ্তির আস্ফালন। দুহাটুর ভাজে মুখ লুকিয়ে ভেবে চলেছে কত কিছু। লাজে লজ্জাবতী লতিকা হয়েছে সে।
অন্তরাকে উল্লু বানিয়ে ঘুমের ভান ধরে পড়েছিল কাল রাতে, যাতে ওই মানুষটার মুখোমুখি না হতে হয়। কিন্তু এখন এখন কি হবে? সকালে যদি লুকিয়ে থাকে তাহলে বিকেলে তো সামনে যেতেই হবে, যদি বিকেলেও লুকিয়ে থাকে তবে রাতে তো যেতেই হবে ওই লোকটার সামনে। আর কোনো উপায়ও নেই যে। আচ্ছা, তাহলে তখন ওকে উনি অমন করে লজ্জা দেবে, কাছাকাছি আসবে? হে ঈশ্বর! আর ভাবতে পারল না মেয়েটা। নিজেকে গুটিয়ে নিয়ে বসে থাকলো। এমন সময় দরজায় কড়াঘাতের শব্দ কানে আসতে সমস্ত ভাবনা থেকে উন্মুক্ত হয়ে মস্তিষ্ক সজাগ হলো শ্রাবণীর। নিজেকে সামলে পরিপাটি করে দরজাটা খুলে দিতেই দেখলো নয়নতারা সামনে দাঁড়িয়ে, কোমরে এক হাত দিয়ে অপর হাতে দেয়াল ধরে দাঁড়িয়ে আছে। শ্রাবণীকে অন্তরার ঘরে দেখা মাত্রই চোখ দুটো চোখা করে তাকিয়ে বলে উঠলেন, সকাল সকালে আমি কি দেখতাছি? তোমার এখানে কি কাম? বুড়ির দর্শন পেতে ভয়ে জুবুথুবু অবস্থা শ্রাবণীর। শিকারের যেমন তার শিকারের দিকে তীক্ষ্ণ দৃষ্টিতে চেয়ে থাকে, এই মুহূর্তে নয়নতারার দৃষ্টিও তদ্রুপ লাগছে শ্রাবণীর কাছে। এদিক সেদিক তাকাচ্ছে বারে বারে। যদি এই দুঃসময়ে যদি কারো দেখা পায় সাহায্যের জন্য। কিন্তু দুঃখের বিষয় কাউকেই নজরে আসলো না। শ্রাবণীকে ইতস্তত করতে দেখে নয়নতারা বললেন, কি ব্যাপার, স্বামীর লগে ঝগড়া হয়েছে? শ্রাবণী এখন কি উত্তর দেবে এ প্রশ্নের বুঝতে পারছে না। চুপ করে দাঁড়িয়ে থাকতে দেখে নয়নতারা আবার বললেন, কি হইল, চুপ কইরা আসো কেন? মোরগ দুটো কেটে পরিষ্কার করে রান্নাঘরে রেখে ঘরে ঢুকতে চোখে পড়ল শ্রাবণীর ভয় ইতস্তত হয়ে থাকা চেহারা। ঠিক তার সামনে দণ্ডায়মান মিসেস নয়নতারা। কিছুক্ষণ দাঁড়িয়ে ওদের কথোপকথন কানে যেতেই বুঝল বুড়ি শ্রাবণীকে এই ঘরে দেখে খেপেছে, এটা সেটা বলে জেরা করছে। ব্যাপার ঠিক এমন যেন ইন্সপেক্টর ম্যাডামের সামনে অপরাধী দাঁড়িয়ে। হাসি পেল অভির শ্রাবণীর চুপসে যাওয়া চেহারা দেখে। মনে মনে বলল, ঠিক হয়েছে, আমাকে সারা রাত জ্বালিয়ে পুড়িয়ে কষ্ট দিয়ে সারা রাত এই ঘরে নাক ডেকে ঘুমিয়েছিল না, এখন বুঝুক মজা। আরও একটু মজা নিতে নয়নতারা পিছনে গিয়ে দাঁড়ালো, গলা খাকারি দিয়ে বলল, কি হয়েছে বউ, সাত সকালে এত খেপেছ কেন? আমার কথা সারান দাও। তোমার বউ এই ঘরে কি করে? ঝগড়া হয়েছে তোমাগো? অভি নয়নতারার কথায় শ্রাবণীর দিকে তাকালো। এদিকে বেচারা শ্রাবণী অভির দৃষ্টিতে দৃষ্টির মিলন হতে লজ্জায় আড়ষ্ট হয়ে গেল প্রায়। নয়নতারাকে শান্ত করতে বলে উঠল, মানে আমি আর অন্তরা দুজনে মিলে রাতে পড়ছিলাম তো, তাই কখন ঘুমিয়ে পড়েছি বুঝতে পারিনি। ও তাইলে ঠিক আছে। নয়নতারার আশ্বস্ত হওয়ার কথায় শ্রাবণী হাঁপ ছেড়ে বাঁচল। ঠাম্মা আমি যাই, অনেক কাজ পড়ে আছে বলেই দৌড়ে পালালো অভির দৃষ্টির আড়ালে। এদিকে শ্রাবণীর লাজুক দৃষ্টির ভাষায় আড়ালে লুকোনো অনুভূতির অভিব্যক্তি বুঝে নিতে অসুবিধা হলো না অভির। মৃদু হেসে সেও এগোলো নিজের ঘরের দিকে। এ কি, আমি কাকে দেখছি? এটা কি কোনো নারী নাকি অপসরী? মনের কথাগুলো মনেই চেপে কারো মুগ্ধ দৃষ্টি আবদ্ধ হলো শ্রাবণীর সদ্যস্নাত জ্বালাময়ী রূপের অগারে।